বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটা ভিডিও করেছিলাম যে কিভাবে আপনারা লিখিত প্রস্তুতি নিতে পারেন। সেটার রেসপন্স খুব ভালো পেয়েছিলাম এবং আজকে অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন যে কিভাবে আপনারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রিপারেশন নিতে পারেন। সেই জন্য আজকে ভিডিওটা করছি। তো যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিলেবাস অনেক বড়, তো প্রিপারেশন নেওয়া ও বুঝে উঠতে একটু কষ্ট হতে পারে আপনাদের। তবে এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তো ইনশাল্লাহ খুব সহজে প্রিপারেশন নিতে পারবেন। আর বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য একটা ভিডিও করেছিলাম, সেটা তো বললামই। তো চাইলে সেটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যারা দেখেননি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো তাহলে চলেন শুরু করি। প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তো রেফারেন্স বুকস তো মাস্ট। আপনারা রেফারেন্সের বই তো কিনবেনই। তবে একটা সমস্যা আমিও ফেস করেছিলাম, প্লাস আপনারাও হয়তো অনেকে ফেস করেন, যে বাজারে যে প্রচলিত বইগুলি আছে সেগুলি কিভাবে কিনবেন বা কার বই কোনটা কিনবেন। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আহ, এই যে তিনটা বই আমি এখানে মেনশন করেছি, মিরাজ মিয়ার তিনটা বই, দুইটা বই, দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, দ্য কসমিক প্লে অফ কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স, এবং আন্তর্জাতিক বিষয়গুলির জন্য যে বেসিক ভিউর নাইম ভাই বইটা কিন্তু বের করে যেমন 46-এর জন্য বই বের করেছিলেন মোস্ট প্রবাবলি 20-25 দিন আগে, তেমনি 47-এর জন্য 20-25 দিন আগে বইটা বের করবেন। তো আমি আপনাদেরকে বলবো এই তিনটা বই আপনারা কিনে ফেলবেন। তো অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স আর দ্য কসমিক প্লে অফ কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স, যে মিরাজ মিয়ার দুইটা বই আছে, এই দুইটা বইয়ের মধ্যে সবথেকে বেশি আপনার অনন্য বৈশিষ্ট্য যেটা এই দুইটা বইয়ের, সেটা খুব সাবলীল ভাবে লেখা এবং খুব সহজবোধ্য লেখাগুলি। এই বই দুটো খুব সহজ পাঠ এবং উদাহরণ সহকারে বোঝানো আছে। সো আপনার বুঝতে খুব সহজ হবে। আর বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য 47-এর, এটা আমি 46-এর যেটা ছিল সেটা এখানে অ্যাটাচ করেছি। 47-এর জন্য যেটা বের হবে সেটা আপনারা কিনে ফেলবেন। তো এই বইটা যেমন সহজবোধ্য এবং সাবলীল ভাষায় লেখা, যেমন একবার পড়লে আপনি বুঝতে পারবেন, তেমনি বেসিক ভিউয়ের বৈশিষ্ট্যটা যেটা শেষ সময়ে বের হয় এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, যেগুলি না পড়লে নয়, সেগুলো এখানে আলোচনা করা হয় রেফারেন্স সহ। ঠিক আছে, রেফারেন্স মানে উনি অনেক ধরনের ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল কনভেনশনস, তারপর বাংলাদেশের যে প্রচলিত যে ল আছে সেগুলির খুব রেফারেন্স খুব সুন্দর করে তিনি তার লেখার মধ্যে মেনশন করেন, যেগুলি আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি রেফারেন্স সহ সুন্দর করে আইন, সংবিধান, বিভিন্ন কনভেনশন, বিভিন্ন কন্ট্রাক্ট, এগুলি যখন আপনি লেখার মধ্যে দিবেন তখন আপনার লেখা এমনিতেই ভারী হয়ে যাবে এবং সেখানে আলাদা একটু এজ আপনি অবশ্যই পাবেন এবং পেতে পারেন আমার বিশ্বাস। শেষ দিকে যেহেতু বের হয়, আপনাদের সময় হাতে খুব কম থাকে, তো প্রথমে এই দুইটা বই শেষ করার পরে আপনি বেসিক ভিউটা আমি আপনাদেরকে বলবো অ্যাটলিস্ট একবার করেও যদি পড়তে পারেন তাহলে আপনারা একবার করে রিডিং পড়বেন, সেক্ষেত্রে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমার বিশ্বাস আমি যেভাবে বলবো, বাংলাদেশ অ্যাফেয়ার্স যেটা ভিডিওটা করেছিলাম সেখানে আপনারা বুঝতেই পেরেছেন যে আসলে যত বেশি ভাস্ট সিলেবাস, তার থেকেও বেশি খুব সহজেই সিলেবাসটা শেষ করা যায়। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও সেম, যেটা ভাস্ট সিলেবাস সত্ত্বেও আপনি খুব সুন্দর করে এই তিনটা বই খুব সুন্দর করে শেষ করতে পারবেন এবং খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারবেন। ইম্পেরিক্যাল এবং প্রবলেম সলভিংয়ের জন্য বেসিক বইটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। আর এই তিনটা বইয়ের কথা তো বললামই, প্লাস এই 3 নাম্বারটা যেটা আমি বোল্ড করে রাখছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সে যদি আপনি ভালো করতে চান, সেক্ষেত্রে পেপার পড়ার কোনো বিকল্প নেই। পেপার আপনাকে পড়তেই হবে। পেপার না পড়ে যদি আপনি পরীক্ষা দিতে যান, দেখবেন যে আপনি লিখতে পারছেন না। বাট যখন আপনি রেগুলার পেপার পড়ছেন, ইন্টারন্যাশনাল ডেইলিজগুলি পড়ছেন বা ন্যাশনাল ডেইলিজগুলি পড়ছেন, বাংলা হোক সেটা ইংলিশ হোক, আপনার লেখার যে দক্ষতাটা বেড়ে যাবে। আপনি দেখবেন যে আপনার যে কোশ্চেন অ্যান্সার, প্রচলিত বইগুলিতে যে কোশ্চেন দেওয়া থাকে এবং কোশ্চেনের এগেনস্টে অ্যান্সার দেওয়া থাকে, সেই বইগুলি পড়লে কি আপনার চিন্তাভাবনা কনজেস্টেড হয়ে যায় এবং দেখবেন যে একটা সময় পরে আপনার মনে করতে হয় যে আচ্ছা আমি কীভাবে অ্যান্সারটা রেডি করেছিলাম বা কীভাবে অ্যান্সারটা পড়েছিলাম। বাট পেপার পড়লে হয় কি, আপনার মাথায় ইনফরমেশন অনেক থাকবে এবং খুব সুন্দর করে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। আর গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি পেপার এত এত পেপার পড়বেন, ঠিক আছে, সেখান থেকে ইনফরমেশন গার্নার করা একটু টাফ হয়ে যেতে পারে। সেজন্য আপনারা চ্যাট জিবিটা খুব ইউজ করবেন। চ্যাট জিবিটি ইউজ করতে পারেন, যেমন এলন মাস্কের গ্রক আছে সেটা ইউজ করতে পারেন, বা ডিপসিক আছে, সেগুলো ইউজ করতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম গতকালকে যে একটা সুন্দর একটা প্রম্পট তৈরি করবেন আপনারা।
প্রম্পট তৈরি করবেন। প্রম্পটটা হচ্ছে যে আপনারা এই যে আর্টিকেলটা আপনারা পড়ছেন, এই আর্টিকেলটা হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে দিবেন এবং চ্যাটজিপিটিকে দেওয়ার পরে হচ্ছে আপনি একটা সুন্দর করে প্রম্পট দিবেন যে হচ্ছে আপনি কী চাচ্ছেন, বুলেট পয়েন্টে সামারি চাচ্ছেন বা ইন্টারন্যাশনাল রেফারেন্স চাচ্ছেন বা ইউনাইটেড নেশনসের কোনো রেফারেন্স চাচ্ছেন, বা হচ্ছে ডেটা চার্ট চাচ্ছেন বা টেবিল আকারে সাজানো চাচ্ছেন। এই জিনিসগুলি যদি সুন্দর করে প্রম্পট আকারে দিয়ে দেন তাহলে দেখবেন যে হচ্ছে খুব সুন্দর করে এই যে আপনার চ্যাটজিপিটি বলেন বা গ্রক বলেন বা ডিকসিক বলেন, এরা সুন্দর করে হচ্ছে আপনাকে অ্যান্সারটা সাজিয়ে দিবে এবং সেটা হচ্ছে আপনি নিজে এরপরে হচ্ছে নোট করে রাখতে পারেন। আমি যেটা করেছিলাম, যেহেতু হচ্ছে আমি চাকরি করি সেহেতু আমার সময় একটু কম, সেহেতু হচ্ছে আমি পিসিতে গুগল ডক ফাইল ওপেন করে রেখেছিলাম এবং প্রত্যেকটা গুগল ডক্সের এগেনস্টে হচ্ছে আমি কিছু কিছু সাবসেকশন ছিল, যেমন এনভায়রনমেন্টের জন্য একটা সাবসেকশন ছিল, যেমন হচ্ছে বাংলাদেশ প্লাস ইন্ডিয়া রিলেশনের জন্য একটা সাবসেকশন ছিল, দেন হচ্ছে বাংলাদেশ প্লাস হচ্ছে আপনার ইউএসের জন্য একটা সাবসেকশন ছিল। এই সাবসেকশনগুলি করে রেখেছিলাম এবং হচ্ছে পেপারে হচ্ছে যখন পেপারটা পড়ে ওই আর্টিকেলটা যখন আমি চ্যাট জিপিটিকে দিচ্ছিলাম ওই প্রম্পট সহ যে আমি কী কী চাচ্ছি ওইটার এগেনস্টে যে হচ্ছে যে রেসপন্সটা পাচ্ছিলাম সেই রেসপন্সটা এগুলিতে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। সো হচ্ছে আমার খুব গোছানো ছিল ওই ডেটা গুলি এবং হচ্ছে আমার পরীক্ষার সময় রিভিশন দিতে আমার খুব সহজ হয়ে গিয়েছিল। তো রেফারেন্স বই হিসেবে আবারও বলে দিই, আপনারা হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্সটা পড়বেন এবং হচ্ছে দ্য কসমিক প্লে অফ কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্সটা পড়বেন। আর বেসিক ভিউটা হচ্ছে যখন বেরোবে তখন আপনারা কিনে নেবেন। মিরাজ মিয়ার অনেকেই বলে থাকেন যে হচ্ছে গড্ডলিকা প্রবাহিতে গা ভাসানো, আসলে হচ্ছে যারা বলে থাকে তারা বই দুইটা পড়েছে কিনা আমি শিওর না, কারণ মিরাজ মিয়ার বই দুটাতে খুব সুন্দর এবং সাবলীল ভাষায় লেখা, লিখে আপনারা মজা পড়ে আপনারা মজা পাবেন, লিখেও মজা পাবেন, উদাহরণ সহকারে বোঝানো আছে, খুব ভালো লাগবে পড়ে। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে যে শুধুমাত্র বই কিনলেই তো হবে না, বইয়ের কোন কোন সেকশনটা আপনি পড়বেন বা কীভাবে প্রিপারেশন নেবেন। তো আমি যখন বই দুটো কিনেছিলাম তখন হচ্ছে আমি মিরাজ মিয়াকে পার্সোনালি ফেসবুকে নক করেছিলাম মেসেঞ্জারে এবং তিনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন যে কোনটা কিভাবে কি পড়তে হবে। তাছাড়া হচ্ছে উনি হয়তো এরকম অনেক নক পেয়ে থাকেন, এই জন্য হচ্ছে ওনার ফেসবুকে একটা পেজ আছে, ওই পেজটাতে হচ্ছে উনি শেয়ার করেছিলেন যে হচ্ছে কনসেপচুয়ালের জন্য বা ইম্পেরিক্যালের জন্য আপনারা কোন কোন চ্যাপ্টারগুলি পড়বেন, কোন কোন চ্যাপ্টারগুলি খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, সেই বিষয়গুলি তিনি আমাকে মেনশন করে দিয়েছিলেন। তো হচ্ছে আমি ওই ব্যাপারটা এখানে শেয়ার করছি। দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স বইটাতে আপনার কনসেপচুয়াল পার্টের জন্য এই 10টা অধ্যায় মাস্ট আপনি পড়বেন। এই 10টা অধ্যায় পড়লে আপনার হচ্ছে কনসেপচুয়াল যে পার্টটা সেটা খুব হচ্ছে আপনার সহজ হয়ে যাবে। আর এই যে 10টা কনসেপচুয়াল পার্ট আছে সেটা হচ্ছে খুব প্রথমবার যখন পড়বেন একটু সময় নিয়ে পড়বেন, গুছিয়ে পড়বেন, সুন্দর করে পড়বেন, বুঝে পড়ার চেষ্টা করবেন প্রথমবার। প্রথমবার যদি আপনি খুব সুন্দর করে পড়েন, দ্বিতীয়বার দেখবেন হচ্ছে আপনার পড়তে একটু সময় কম লাগছে। এরপরে যখন হচ্ছে আপনি আরও 10 বার বা 12 বার যখন রিভিশন দেবেন তখন দেখবেন যে 10টা বই দেখানো যায় 13 থেকে শুরু 150 পেজ, 137 পেজের হচ্ছে কনসেপচুয়াল পার্টটা। এই 137 পেজ পড়তে আপনার 2 ঘন্টার বেশি সময় লাগবে না কনসেপচুয়াল পার্টের জন্য। তো আমি আপনাদেরকে বলবো এই 10টা যে চ্যাপ্টার আছে খুব সুন্দর করে প্রথমবার খুব সুন্দর করে গুছিয়ে পড়ে ফেলবেন। এই 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে আপনার খুব ভালো করে পড়তে হচ্ছে আপনার একদিন 12 ঘন্টা বা 13 ঘন্টা সময় দেন, তাইলেই শেষ হয়ে যাবে সুন্দর। মার্কার পেন দিয়ে সাইড নোট করবেন, পেন্সিল দিয়ে সাইড নোট করবেন, তো হচ্ছে খুব সুন্দর একটা প্রিপারেশন হবে কনসেপচুয়ালের জন্য। প্লাস হচ্ছে এই বইয়ের বাংলাদেশ রিলেটেড যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি পড়লে হচ্ছে আপনার এম্পেরিক্যালের পার্টটাও খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন বাংলাদেশ ও চীন সম্পর্ক, বাংলাদেশের করণীয়, দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়ার রাজনীতি, বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা, আগামীর বিশ্বে বাংলাদেশের করণীয়। হ্যাঁ, দেন হচ্ছে আপনার কি আছে এখানে, ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা। তো এই চ্যাপ্টারগুলি যখন আপনি পড়বেন তখন এম্পেরিক্যাল এবং প্রবলেম সলভিংয়ের জন্য আপনার খুব বেশি উপকার হবে এবং আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন। এখন কনসেপচুয়ালের জন্য হচ্ছে আপনাকে যে যে 10টা চ্যাপ্টার দিয়েছি সেই 10টা চ্যাপ্টার তো হচ্ছে আপনি খুব সুন্দর খুব ভালোভাবে পড়বেনই। আর বাংলাদেশ সম্পর্কিত এই অধ্যায়গুলি অবশ্যই পড়বেন। আপনাদের সময় কম, তবে আমি সাজেস্ট করব এগুলি শেষ করার পরে বাকি যে অধ্যায়গুলি থাকবে, যে জাতিগত সংঘাতের আফগানিস্তানের ভবিষ্যৎ, সমসাময়িক আফ্রিকার ভূ রাজনীতি, আধুনিক ইরান সংকট,
এই অধ্যায় সেই 10টা অধ্যায় শেষ করে ফেলবেন। এরপরে 2 নম্বরে হচ্ছে কি এই বইটার যে বাংলাদেশ রিলেটেড যে চ্যাপ্টারগুলি আছে সেই রিলেটেড চ্যাপ্টারগুলি শেষ করে ফেলবেন। এরপরে 3 নম্বরে হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি হচ্ছে আপনারা শেষ করে ফেলবেন। বাকি চ্যাপ্টারগুলি শেষ করে ফেললেও সেখানে হচ্ছে অনেক আপনি ডিপ্লোম্যাটিক টার্মস পাবেন, অনেক বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল রিলেশনসের সাথে রিলেটেড বিভিন্ন টার্মিনোলজি পাবেন, যেগুলো হচ্ছে আপনি এম্পিরিক্যাল এবং হচ্ছে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন ওই টার্মিনোলজিগুলি। এবং কনসেপচুয়াল পার্টটা হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল রিলেশনসের যে কনসেপ্টটা বোঝার জন্য, এই কনসেপ্টটা আপনি ঠিক মতো বুঝছেন কি না এটারই হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার যেটা এম্পেরিক্যাল পার্ট এবং হচ্ছে আপনার প্রবলেম সলভিং পার্ট। আমার বারবার সমস্যা হচ্ছে, যাই হোক। তো এটার সাথে এটা যদি হচ্ছে আপনি ইনকর্পোরেট করতে পারেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার খুব সুন্দর হবে। কনসেপচুয়াল পার্টটা এই জন্য খুব জরুরি। কনসেপচুয়াল পার্টটা শেষ করার পরে এরপর হচ্ছে আপনার প্রবলেম সলভিং এবং এম্পেরিক্যাল পার্টটা আপনারা শেষ করে ফেলবেন। যখন আপনি পড়বেন তখন সেই কনসেপ্টগুলি বিডি ও কন্টেম্পোরারি যে বৈশ্বিক পররাষ্ট্রনীতি, কূটনীতি, পলিটিক্স আছে সেগুলোর সাথে একটু মাইন্ড ম্যাপিং করে নেবেন। যে বাংলাদেশ ইউএসের সাথে আপনি হচ্ছে একটা আর্টিকেলস পড়ছেন, সেটার সাথে হচ্ছে কনসেপচুয়ালের কোন টপিকটা এখানে অ্যাড করা যায় সেই জিনিসটা যদি আপনি মাইন্ড ম্যাপিং করে নেন সেক্ষেত্রে হচ্ছে পরীক্ষার হলেও আপনার খুব ইজি হবে পরীক্ষা দেওয়াটা। হচ্ছে আপনি এম্পেরিক্যাল এবং প্রবলেম সলভিংয়ের ব্যবহার করতে পারবেন কনসেপচুয়াল যেটা, বারবার যেটা আমি বলছি। অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স এই বইটা শেষ করার পরে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে কসমিক প্লে অফ গ্লোবাল পলিটিক্স, যেটা হচ্ছে কন্টেম্পোরারি গ্লোবাল পলিটিক্স যেটা আছে সেই বইটা পড়বেন। এই বইটার কনসেপচুয়াল যে পার্টটা আছে সেটা বোঝার জন্য হচ্ছে কনসেপচুয়ালের জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়, 15তম অধ্যায়। এই অধ্যায়টা খুব সুন্দর করে পড়বেন। দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্সে হচ্ছে আপনার এই 10টা চ্যাপ্টার পড়বেন কনসেপচুয়ালের জন্য। আর আরও বেশি বোঝার জন্য সেটা কনসেপচুয়ালের জন্য সেটা হচ্ছে দ্য কসমিক প্লে অফ গ্লোবাল পলিটিক্স, এই বইটার হচ্ছে 15তম অধ্যায়টা পড়বেন। এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা টার্মিনোলজি, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো গোছানো আছে উদাহরণসহ, একবার পড়লেই হচ্ছে আপনি বুঝতে পারবেন। তো কনসেপচুয়ালের জন্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্সের 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার, আর যে মিরাজ মিয়ার 2 নম্বর বইটা আছে দ্য কসমিক প্লে, সেটার হচ্ছে আপনি 15তম চ্যাপ্টারটা পড়বেন হচ্ছে আপনার কনসেপচুয়ালের জন্য। আর এরপর হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের কয়েকটা চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার আছে, পঞ্চম অধ্যায় আছে, নবম অধ্যায় আছে, দশম অধ্যায় আছে, চতুর্দশ অধ্যায় আছে। এই চ্যাপ্টারগুলি পড়বেন। এইগুলি শেষ করার পরে আমি যেটা অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে বললাম যে বাকি যে চ্যাপ্টারগুলি আছে যেগুলি বাংলাদেশের সাথে রিলেটেড না সেগুলি পড়ার ট্রাই করবেন। সেগুলি পড়লে কি হচ্ছে আপনার চিন্তাভাবনা একটু ব্রড হবে। আবার অন্যান্য বিষয়গুলি থেকে যদি কোশ্চেন চলেও আসে সেক্ষেত্রেও হচ্ছে আপনি অ্যান্সার করতে পারবেন খুব সাবলীলভাবে। তো আমি আপনাকে বলবো প্রথমে হচ্ছে কনসেপচুয়াল পার্টটা শেষ করবেন, দেন হচ্ছে আপনি বাংলাদেশ রিলেটেড যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি শেষ করবেন, এবং 3 নম্বরে হচ্ছে আপনি যেটা করবেন এর বাইরে যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি হচ্ছে সুন্দর করে 2-3 বার করে রিডিং করে যাবেন, আপনি নিজেই উপকৃত হবে। এখন আসি হচ্ছে আপনি প্রবলেম সলভিং বা এম্পেরিক্যালের জন্য হচ্ছে কি কি পড়বেন। এই দুইটা জিনিসের জন্য প্রবলেম সলভিং এবং এম্পেরিক্যালের জন্য হচ্ছে আপনার আমি যেই জিনিসগুলি মেনশন করেছি এগুলি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এগুলি হচ্ছে বেসিক ভিউয়ের হচ্ছে 46th এডিশনের ছিল, এবং 47th জন্য এগুলি খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে 47-এর কোশ্চেন ইতিমধ্যে করেই ফেলেছে। তো বেসিক ভিউর যখন 47th এডিশনটা বের হবে তখন আপনারা দ্রুত কিনে ফেলবেন, এবং এগুলো কিনলেই হচ্ছে যে প্রবলেম সলভিং পার্টটা উনি বলেই দেবে ওনার বইয়ের, বেসিক ভিউর বইয়ের শুরুতেই থাকে যে কোন কোন চ্যাপ্টারগুলি আগে পড়বেন, কোন কোন চ্যাপ্টারগুলি কীভাবে কী পড়তে হবে। সো ওই যে পেজটা আছে সেটা পড়লেও হচ্ছে আপনি টোটাল একটা আইডিয়া পাবেন যে হচ্ছে আসলে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কী কী পড়তে হয়। তো আমি এখানে কিছু একটা আপনাকে সাজেশন দেওয়ার ট্রাই করেছি বা হচ্ছে আইডিয়া দেওয়ার ট্রাই করেছি যে কোন কোন বিষয়গুলি হচ্ছে আপনার অবশ্যই আপনার জানাশোনা থাকতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে হচ্ছে আপনার তো বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনি পড়বেনই, প্লাস হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে রিলেশনগুলি আছে, ইউএসএ রিলেশন আছে, গার্মেন্টসের ব্যাপার আছে, দেন হচ্ছে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া, এলডিসি গ্র্যাজুয়েশন, এগুলির সম্ভাবনা, চ্যালেঞ্জ কী, জিএসপি এবং জিএসপি প্লাস সুবিধা কী, এলডিসি থেকে উত্তরণ হলে এগুলির সম্ভাবনা, চ্যালেঞ্জ কী। বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে হচ্ছে আপনারা বিস্তারিত পড়বেন, যে বাংলাদেশ হচ্ছে যে পররাষ্ট্রনীতি নিয়ে যে তারা ইউএন বা ইউএসএকে কী ধরনের চাপ প্রয়োগ করতে পারে প্যালেস্টাইন যুদ্ধ রিলেটেড। জনশক্তির নিয়ে হচ্ছে আপনার 46 একটা প্রবলেম আসছিল, সেটা হচ্ছে অবশ্যই ইম্পর্ট্যান্ট। বাংলাদেশও স্মার্ট অর্থনীতি যেটা আছে, হ্যাঁ, বাংলাদেশের যে গিগ ইকোনমি আছে, দেন হচ্ছে আপনার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যে হচ্ছে নতুন করে গড়ে উঠছে, এই বিষয়ে রিলেটেড আপনি বিস্তারিত পড়বেন। এই 7 নাম্বারটা তো খুব বেশি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ ও ট্রাম্পের শুল্ক নীতি, যেখানে 20% হচ্ছে বাংলাদেশের আমদানির উপরে হচ্ছে এখানে ট্রাম্প ট্যারিফ বসিয়েছে, সেটার ইম্প্যাক্টটা কী।
দেন হচ্ছে হাসিনার এক্সট্রাডিশন, এটা হচ্ছে গতবার ইম্পর্টেন্ট ছিল। এটা আসবে কি না সেটা আমি শিওর না, বাট হচ্ছে যখন হাসিনার এক্সট্রাডিশন পড়বেন তখন এই এক্সট্রাডিশন পড়ার সময় দেখবেন কি সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে রেফারেন্স চলে আসবে। সেটা হচ্ছে জেনেভা কনভেনশনের রেফারেন্স আসবে, গুম বিষয়ক কমিশনের রেফারেন্স আসবে, মানবাধিকার কমিশনের রেফারেন্স আসবে, রোম স্ট্যাচিউট আসবেন। এই রেফারেন্সগুলি হচ্ছে আপনি প্যালেস্টাইন ইস্যুতেও হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, যেহেতু হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর এগেনস্টেও হচ্ছে আইসিজের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। সো হাসিনার এক্সট্রাডিশনটা খুব সুন্দর করে পড়বেন। এই হাসিনার এক্সট্রাডিশন রিলেটেড হচ্ছে আপনার 46-এর যে বেসিক ভিডিও ছিল খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। 47 যে বইটা বের হবে আশা করি সেখানেও খুব সাজানো গোছানো থাকবে এবং আপনারা সেখান থেকে খুব উপকৃত হবেন। পাচারকৃত অর্থ কিভাবে ফেরত আনবেন, ঠিক আছে, এই রিলেটেড হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ল এবং দেশীয় ল এর যে রেফারেন্স টানবেন। যেমন বাংলাদেশে হচ্ছে বিএফআইও আছে, দেন হচ্ছে বাংলাদেশ হচ্ছে এগমন্ট গ্রুপের সদস্য। এগমন্ট গ্রুপের মেইন কাজই হচ্ছে যে পাচারকৃত অর্থ কীভাবে দেশে ফিরিয়ে আনতে হয় সেই বিষয় নিয়ে কাজ করতে হয়। তো এই বিষয়গুলি প্রবলেম সলভিংয়ের জন্য, প্রবলেম সলভিং প্লাস হচ্ছে এম্পেরিক্যালের জন্য হচ্ছে আপনার যে বেসিক ভিউ যে 47th এডিশনটা বের হবে সেটা আপনি অবশ্যই কিনবেন এবং পরে আপনি খুব মজা পাবেন। আপনি যখন মিরাজ মিয়ার দুইটা বই পড়বেন, দুইটা বই পড়া শেষ করবেন, এরপর হচ্ছে যখন বেসিক ভিউ পড়বেন তখন দেখবেন কি সব হচ্ছে দে উইল ফল ইন টু দ্য প্লেস। মানে হচ্ছে যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এটা কীভাবে লিখবো, হ্যাঁ, এই জিনিসগুলি হচ্ছে আপনি ইজিলি খুব বুঝতে পারবেন। তো এরপরে হচ্ছে বাংলাদেশের বাইরে যে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং বা এম্পেরিক্যাল থাকে, যেমন হচ্ছে প্যালেস্টাইন ওয়ার যেটা আগে বললাম, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি, বৈশ্বিক যে হচ্ছে আপনার যে বাণিজ্য ব্যবস্থা সেটার উপরে কী পরিমাণ ইম্প্যাক্ট পড়বে, মোস্ট ফেভারিট নেশন আছে, সে মোস্ট ফেভারিট নেশনের নামে একটা আইডিয়া আছে, সেটাতে কী পরিমাণ ইম্প্যাক্ট পড়বে, বাংলাদেশ ভারত সম্পর্ক, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। এই রিলেটেড হচ্ছে 46 একটা কোশ্চেন ছিল। দেন বাংলাদেশ চীন সম্পর্ক, ঠিক আছে, বাংলাদেশের সাথে চীনের এখন কিন্তু খুব ভালো সম্পর্ক যাচ্ছে। গত 1 বছরে হচ্ছে চীনের উপরের দিককার লোকজন 8 বার বাংলাদেশে আসছে, ঠিক আছে, যেটা হচ্ছে গত 5 বছরে, শেখ হাসিনার গত 5 বছরে হচ্ছে আপনার 5 থেকে 6 বার আসছিল। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, এটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির সাথে রিলেটেড। যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক, ট্রাম্প কীভাবে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে যাচ্ছে। হ্যাঁ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো হচ্ছে এখন একটা প্রোট্রেক্টেড কনফ্লিক্ট। মিশেল ব্রোচারের একটা বইয়ে বলা আছে প্রোট্রেক্টেড কনফ্লিক্ট। সো হচ্ছে এই প্রোট্রেক্টেড কনফ্লিক্ট বা মিশেল ব্রোচার যে নামগুলি বলছি এগুলি কিন্তু হচ্ছে আমি মিরাজ মিয়ার বই থেকেই এগুলি পেয়েছি, এগুলি হচ্ছে আপনাদেরকে শেয়ার করছি। আর 8 নম্বরে পাকিস্তান ভারত যেই ব্যাপারটা ছিল তখন মনে হয় 46-এর কোশ্চেন অলরেডি তৈরি করা হয়ে গিয়েছিল, এ কারণে আসে নাই। তো আমার বিশ্বাস যে প্রবলেম এম্পেরিক্যালে হচ্ছে আপনার 3টা কোশ্চেন আসে, 2টা হচ্ছে আপনার বাংলাদেশ রিলেটেড আসে এবং একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেটেড আছে। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে পাকিস্তান ভারত সম্পর্কর সাথে হচ্ছে বাংলাদেশ লেজুর বৃত্তি করে একটা হচ্ছে আপনার কোশ্চেন এবার আসতে পারে। এছাড়া হচ্ছে প্যালেস্টাইন ইস্যু তো হচ্ছে হট টপিক, ঠিক আছে, এটা আপনারা পড়বেন। ফ্রিডম ফ্লোটিলা, এটা হচ্ছে কনসেপচুয়ালের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওআইসি, আরব লীগ, জাতিসংঘ কী করছে প্যালেস্টাইন ইস্যুতে। কাতারের ব্যাপারটা আসবে, কাতার হচ্ছে ডিপ্লোমেসি করার ট্রাই করছে ইসরায়েল এবং হচ্ছে ইউএসের মধ্যে। ইউরোপীয় ইউনিয়নের অবশ্যই, ন্যাটো রাশিয়া সংঘাত তো অবশ্যই পড়বেন, প্লাস হচ্ছে ইউএন পিস কিপিং মিশন সবসময় ইম্পর্টেন্ট, পড়বেন, আপনার হচ্ছে উপকৃত হবেন। এবং ইউএন হচ্ছে বর্তমান যে হচ্ছে বৈশ্বিক যে কনফ্লিক্টগুলি চলছে, বৈশ্বিক যে খারাপ অবস্থা চলছে সেটার সাথে বর্তমানে ইউএনের রেলেভেন্সে কি, এটাও আসতে পারে যে বর্তমানে ইউএন কি রেলেভেন্ট কিনা, বা ইউএন কি হচ্ছে আপনার তার যে কাজ করার যেই স্কোপটা ছিল সেই অনুযায়ী সে কাজ করতে পারছে কিনা, এই রিলেটেড কোশ্চেন এখানে আসতেই পারে। সো এটা জিনিসটা পড়ে নেবেন ইউএনের যে ব্যাপারটা। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে ভিডিওটা ছিল সেখানে বলেছিলাম যে হচ্ছে আপনি রেফারেন্স, ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল যে কনভেনশনসগুলি আছে সেগুলোর রেফারেন্স আপনি কীভাবে লিখবেন, প্লাস হচ্ছে এগুলি লিখলে খাতার মূল্যায়ন অন্যভাবে হবে এবং আপনিও আত্মার শান্তি পাবেন। কারণ হচ্ছে মনে করেন যে আপনাকে যদি বলে প্যালেস্টাইন ইসরায়েল সম্পর্ক, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু একটা লিখতে, আপনি কিন্তু খুব সুন্দর করে লিখে আসতে পারবেন, ঠিক আছে। কিন্তু হচ্ছে যার খাতায় দেখবে যে হচ্ছে বিভিন্ন ধরনের রেফারেন্সগুলি আছে সে কিন্তু একটু এজ পাবে। এর মানে কি, আপনি বেশি বেশি রেফারেন্স ইউজ করা মানে কি, যে আপনি এই বিষয়টা সম্পর্কে অবগত, আপনি এই বিষয়টা সম্পর্কে হচ্ছে প্রিপারেশন নিয়ে আসছেন। দেখা গেছে যে হচ্ছে যে কেউ হয়তো আপনার 15তে হচ্ছে 7-8 পাচ্ছে, সেখানে হচ্ছে আপনি 15তে মনে করেন যে 10+ বা 11-12 হচ্ছে আপনি পেতে পারেন। তো হচ্ছে যে এইখানে যে রেফারেন্সগুলো দেখতে পাচ্ছেন না, এই রেফারেন্সগুলো কিন্তু হচ্ছে আমি আজকেই চ্যাট জিপিটি থেকে হচ্ছে এগুলি বের করেছি এবং হচ্ছে
এগুলি কিন্তু আমি বেশি মাথা খাটাই নাই। আমি হচ্ছে শুধু বলছি যে হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে যে আন্তর্জাতিক রেজলিউশনগুলো আছে সেগুলো হচ্ছে আমাকে একটা চার্ট করে দাও। দেখেন কত সুন্দর চার্ট করে দিচ্ছে যে ইউএন যে জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশন ছিল 181, এটা 47 হচ্ছে আপনার প্রিলিতেও আসছে যে প্যালেস্টাইন বিভাজন পরিকল্পনা, দুটি রাষ্ট্রের প্রস্তাব। ইউএনজির আরেকটা প্রস্তাব ছিল প্রত্যাগত শরণার্থীদের অধিকার নিশ্চিতকরণ। দেন ইউএন সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদের একটা ব্যাপার ছিল 6 দিনের যুদ্ধ, এটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের একটা রেজুলেশন। এটা হচ্ছে ইউএন জেনারেল অ্যাসেম্বলির একটা রেজুলেশন। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অ্যাডভাইজার অপিনিয়ন অন দ্য ওয়াল, গাজা দেওয়াল নির্মাণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অসলো অ্যাকর্ডস 1993-1995, প্যালেস্টাইনের স্বায়ত্তশাসনের শান্তি আলোচনার সূচনা। জেনেভা কনভেনশন, দখলকৃত অঞ্চলে মানবাধিকার ও যুদ্ধবিধি প্রয়োগ। এই জেনেভা কনভেনশন থেকে কিন্তু হচ্ছে গণহত্যার যে হচ্ছে কোন 5টা ব্যাপার গণহত্যা বলে বিবেচনা হবে সেই জিনিসগুলো চলে আসছে। এই জেনেভা কনভেনশন পড়লে হচ্ছে হাসিনার যে হচ্ছে আমাদের এখানে 834 জন যে শহীদ হয়েছিল, সেই শহীদ হওয়াটা কি গণহত্যা নাকি মানবাধিকারের লঙ্ঘন, এটা একটা প্রবলেম সলভিং আসতে পারে, যেটা হচ্ছে বেসিক ভিউতে আপনি হয়তো পাবেন। তো এই জিনিসগুলি কিন্তু হচ্ছে দেখেন, আপনি যখন একটা বিষয় নিয়ে পড়তে থাকবেন, যেমন হচ্ছে দেখেন আরও কয়েকটা রেফারেন্স নিয়ে আসছি, যেমন হচ্ছে ইউএন চার্টারের বিভিন্ন ধরনের রেফারেন্স আছে। ইউএন চার্টারের একটা রেফারেন্সের কথা বারবারই গত কয়েকদিন যাবত আমি পাচ্ছিলাম, বা গত কয়েক মাস যাবত, সেটা হচ্ছে ধারা 51, আর্টিকেল 51, যে আত্মরক্ষা করার অধিকার। এই আর্টিকেল অনুসারেই কিন্তু হচ্ছে ইসরায়েল করেছিল কি হচ্ছে ইরানে সে হচ্ছে আক্রমণ করেছিল, প্রোয়েক্টিভ হয়ে আক্রমণ করেছিল। তারা মনে করছিল যে হচ্ছে ইরান যে কোনো সময় হচ্ছে তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, তার আগে হচ্ছে ইসরায়েল সেখানে আক্রমণ করেছিল। তো আপনি এই জিনিসটা যদি এভাবে লেখেন যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছিল কারণ হচ্ছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ছিল, তো ইসরায়েল হচ্ছে মনে করছিল তার রিজনাল ইন্টিগ্রিটির জন্য হচ্ছে এটা হুমকি স্বরূপ সেজন্য আক্রমণ করেছিল। কিন্তু আপনি যদি হচ্ছে এই জিনিসটা মেনশন করে দেন ধারা আর্টিকেল 51 ব্যবহার করে ইসরায়েল ইরান আক্রমণ করেছিল, সেক্ষেত্রে কিন্তু আর আপনার যে লেখাটা সেটা কিন্তু আরও রোবাস্ট হয়, আরও বেশি হচ্ছে যুক্তিযুক্ত হয়। হুম যেমন হচ্ছে আর্টিকেল 55-60 হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা, আন্তর্জাতিক উন্নয়ন, মানবাধিকারের কথা বলা আছে। যেমন হচ্ছে ধারা 7-এ কী বলেছে, নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও প্রাধিকার। দেন হচ্ছে যে 6 নম্বরটা তো খুবই ইম্পর্ট্যান্ট, কী বলা আছে যে 41-42-তে বলা আছে কি, শান্তি রক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণের যে ক্ষমতা, ঠিক আছে, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট কনসেপ্টটা আসছে হচ্ছে কফি আনান থেকে। কফি আনান এটা হচ্ছে প্রথম উত্থাপন করেছিল, ঠিক আছে। এটা কেন আসছে, যে হচ্ছে যখন আপনার বসনিয়াতে গণহত্যা চলছিল, প্লাস হচ্ছে আপনার রোয়ান্ডাতে গণহত্যা চলছিল, তখন হচ্ছে জাতিসংঘের যে হচ্ছে নিরাপত্তা পরিষদ আছে, এদের হচ্ছে একটা শান্তিরক্ষী বাহিনী থাকে বা একটা নিরাপত্তা বাহিনী থাকে, এরা হচ্ছে সামরিক হস্তক্ষেপ করতে পারে ওই দেশের জনগণকে রক্ষা করার জন্য, যেন সেখানে হচ্ছে গণহত্যা না হয়, সেখানে যেন মানবাধিকারের জন্য হুমকি স্বরূপ কোনো কিছু না হয়। তো হচ্ছে এগুলি কিন্তু হচ্ছে আপনি খুব সহজেই চ্যাট জিপিটিকে দিলেই হচ্ছে আপনি পাবেন। যেমন মনে করেন যে হচ্ছে আপনি একটা আর্টিকেল পড়তেছেন, আর্টিকেল আসলো যে হচ্ছে গণহত্যা রিলেটেড কিছু একটা আসলো, গণহত্যা রিলেটেড কী বলা আছে, গণহত্যা রিলেটেড হচ্ছে আপনার আর্টিকেল 51-এর কথা মেনশন করা আছে, যে চার্টার রিলেটেড, ঠিক আছে, বা জেনেভা কনভেনশনের কথা মেনশন করা আছে। তো আপনি এটাই চ্যাটজিপিটিকে বলবেন যে হচ্ছে জেনেভা কনভেনশনের যে হচ্ছে যে 5টা, যে কোন 5টা ক্রাইটেরিয়া হলে যে গণহত্যা হয়, ঠিক আছে, বা রেসপন্সিবিলিটি প্রোটেক্ট কি, বা হচ্ছে আমাকে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের শান্তি সম্পর্কিত বিভিন্ন কনভেনশনগুলির চার্টগুলি মেনশন করে দাও। আমাকে ইন্টারন্যাশনাল যে হচ্ছে নারীর অধিকার বিষয়ক যে কনভেনশনগুলি আছে সেগুলি মেনশন করে দাও। ইউএনের যে চার্টার আছে সেই চার্টারে হচ্ছে বৈশ্বিক শান্তি রক্ষা করার জন্য নিরাপত্তা পরিষদ কী কী কাজ করতে পারে সেই একটা চার্ট করে দাও। এগুলো কিন্তু বললে কিন্তু চ্যাট জিপিটি বা হচ্ছে আপনি যেটা ইউজ করেন না কেন খুব সুন্দর করে, চ্যাট জিপিটি বা গ্রক যেটা ইউজ করেন না কেন সেটা হচ্ছে খুব সুন্দর করে ওরা চার্ট বা সামারি আকারে দিবে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা খুব সুন্দর করে নিজেরা নোট করে ফেলবেন। যারা নোট করতে পারবেন হাতে, সেটা তো করতেই পারেন। আর যদি নোট করতে না চান সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ড ফাইল বা গুগল ডক ফাইল একটা ওপেন করে রাখতে পারেন। এই যে জেনোসাইড সম্পর্কিত কনভেনশন, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে আমি শুধুমাত্র দিছি চ্যাট জিপিটিতে, ওরা কোনো রকম একটা মানে প্রম্পট ক্রিয়েট করে তখন দেখেন কত সুন্দর করে দিছে। হ্যাঁ, তাও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের স্থাপনা ক্ষমতা, গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবাধিকার অপরাধের বিচার, ঠিক আছে, এখানে তো শুধুমাত্র জুরিসডিকশন অফ আইসিসি কি, গণহত্যা ও যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। তো আইসিসিরও হচ্ছে একটা চার্টার আছে, একটা রুলস রেগুলেশন আছে। তো কোন রুলস, স্পেসিফিক কোন রুলস, সেটা হচ্ছে 1 নম্বর না 7 নম্বর, সেই অনুযায়ী গণহত্যার অপরাধের বিচার হবে, নাকি যুদ্ধ অপরাধের বিচার হবে, নাকি মানবতা বিরোধী কোন অপরাধের বিচার হবে, সেই জিনিসটা কিন্তু স্পেসিফিক্যালি যদি মেনশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাতার ভার বেড়ে যাবে এবং আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন।
ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস দেখেন এখানে আছে, স্ট্যাচিউট অফ দ্য আইসিসি, আইসিজির গঠন ক্ষমতা কার্যক্রম, ঠিক আছে, এর জুরিসডিকশন কী কী, অ্যাডভাইজরি অপিনিয়নগুলি কী কী, ঠিক আছে, এগুলি যখন পড়বেন তখন খুব সুন্দর করে আপনি লিখতে পারবেন খাতায় রেফারেন্স সহ। তো এখন আসি, এটা আমার কাছে পার্সোনালি মনে হয় খুব ইম্পর্ট্যান্ট মানচিত্র যে ব্যাপারটা থাকে, কারণ হচ্ছে একটা খাতায় আপনি মানচিত্র যখন ইউজ করবেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সের বারবার রেফারেন্স আমি নিয়ে আসছি, সেখানে বলেছি যে মানচিত্রটা যখন আপনি নিয়ে আসবেন ওই মানচিত্র দিয়ে কিন্তু অনেক কিছুই বোঝানো যায়। হ্যাঁ, তো আপনি প্যালেস্টাইন ইসরায়েলের যে মানচিত্রটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর করে শিখে যাবেন, মধ্যপ্রাচ্য সম্পূর্ণ সুন্দর করে শিখে যাবেন, রাশিয়া ইউক্রেনের এটা দেখতে পারেন। বাংলাদেশ ভারত তো মাস্ট দেখবেন, উপমহাদেশ ভারতীয় সাবকন্টিনেন্টের যে হচ্ছে মানচিত্রটা সেটা হচ্ছে সুন্দর করে শিখে যাবেন। বাংলাদেশ মিয়ানমারের যে সীমান্তর মানচিত্র, ঠিক আছে, সেই যে রোহিঙ্গা ইস্যুতে হচ্ছে গতবার কোশ্চেনটা এসেছিল এবং হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে হচ্ছে আমি এই মানচিত্রটা হচ্ছে দিয়েছিলাম, ঠিক আছে। মানচিত্র 2-3 পেজ লেখার মতো কাজ করে মানচিত্র, ঠিক আছে, মানচিত্র সুন্দর করে লেখাতে পারলে। তো আপনি এই মানচিত্রগুলি হচ্ছে 2-3 বার প্র্যাকটিস করলে আপনার হাত চলে আসবে। আর পরীক্ষা যাওয়ার আগে আগে একদিন হচ্ছে একটু দেখে যাবেন, অথবা হচ্ছে আগে যে মানচিত্রগুলি আঁকছেন তার উপরেই হচ্ছে আঁকিবুকি করে যাবেন। তো হচ্ছে এই মানচিত্রগুলি হচ্ছে মাস্ট হচ্ছে আপনার আঁকতে হবে, বিশেষ করে হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 5টা মানচিত্র হচ্ছে আপনার আঁকা খুবই ইম্পর্টেন্ট। মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ মানচিত্র আপনার কাছে মনে হতে পারে কি না কি, বাট হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ আছে হচ্ছে আপনার 13টা খুব ক্লোজ রিলেটেড, খুব কাছাকাছি, তো হচ্ছে খুব সুন্দর করে রাখতে পারবেন। এবং মানচিত্র যখন আঁকবেন তখন আপনি নতুন নতুন জিনিস খেয়াল করবেন যে ও আচ্ছা ইরাকের পাশে এটা, ও আচ্ছা হরমুজ প্রণালী এখানে, ও আচ্ছা সুয়েজ ক্যানেল এখানে, ও আচ্ছা ইসরায়েল ইজিপ্ট এইদিকে, এই জিনিসগুলো তখন আপনার মাথায় ঘুরবে। তখন হচ্ছে আপনি যে কনসেপচুয়াল পার্টটা পড়েছেন বা হচ্ছে এম্পেরিক্যাল পার্টটা পড়েছেন বা প্রবলেম সলভিং পার্টটা পড়েছেন, তখন আপনার মাথায় ঘুরবে যে ইসরায়েল থেকে ইরানের ডিস্টেন্স কত দূর, এখান থেকে হচ্ছে সে হামলা করছে, আবার ইসরায়েল ইরানে যে হামলা করছে, ইসরায়েল কাতারে হামলা করছে। হ্যাঁ, তো আমি মনে হয় একটা জিনিস মিস করে গেলাম এই প্রবলেম সলভিংয়ে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী যে ব্যাপারটা, ঠিক আছে, এটা কিন্তু খুব হট টপিক ছিল গত মে জুন জুলাই মাসে। তো হচ্ছে মে জুন জুলাই মাসে যেহেতু কোশ্চেন হয়ে গেছে, তাই সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে হরমুজ প্রণালী রিলেটেড যে অর্থনৈতিক ইম্প্যাক্টটা সেটা হচ্ছে পড়ে রাখতে পারবেন, কারণ হরমুজ প্রণালীর সাথে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিরও একটা সুসম্পর্ক আছে বা হচ্ছে দুঃসম্পর্ক হয়েছিল হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে ফলে। সো হরমুজ প্রণালীর যে ইস্যুটা সেটা হচ্ছে আপনারা দেখে যাবেন, এই মানচিত্রটা হচ্ছে আপনি শিখে যাবেন। এই যে মধ্যপ্রাচ্য বা মধ্যপ্রাচ্যের মানচিত্র যখন আঁকবেন তখনই হরমুজ প্রণালী দেখবেন যে এর মাঝখানে চলে আসছে। কথা যেটা সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিই, কনসেপচুয়ালে হচ্ছে 10টা থাকবে, কনসেপচুয়ালে হচ্ছে 10টা কোশ্চেন থাকে। গতবার হয়তো আপনার 11টা বা 12টা কোশ্চেন ছিল, আমি ঠিক ভুলে গিয়েছি। তো 10টা কোশ্চেন নর্মালি থাকে, 10টা কোশ্চেনের মধ্যে হচ্ছে 5টা কোশ্চেন আপনি খুব সুন্দর করে লিখে আসতে পারবেন। হ্যাঁ, 5টা কোশ্চেন খুব সুন্দর করে লিখে আসতে পারবেন। দুই একটা থাকবে যেটা হচ্ছে আপনি জীবনে চোখেও দেখেন নাই, এবং এরপরে হচ্ছে 2-3টা থাকবে যেগুলি হচ্ছে হয়তো আপনি পড়াশোনা করে যান নাই, বাট হচ্ছে আপনার যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা বাংলাদেশ অ্যাফেয়ার্স যে পড়াশোনা করছেন সেখান থেকে হচ্ছে আপনি খুব রেগুলার পড়াশোনা যা করছেন সেখান থেকে গুছিয়ে লিখতে পারবেন। তো আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বলবো যে হচ্ছে মিরাজ মিয়ার যে 2টা বই সেটার হচ্ছে কনসেপচুয়াল যে 2টা পার্টের কথা বললাম, সেই 2টা পার্ট তো হচ্ছে আপনি শেষ করবেনই। অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার, এবং হচ্ছে কন্টেম্পোরারি যে ওয়ার্ল্ড পলিটিক্স, কসমিক প্লে অফ গ্লোবাল পলিটিক্স, সেটার হচ্ছে পঞ্চদশ অধ্যায় তো অবশ্যই আপনি পড়বেন কনসেপচুয়ালের জন্য। এরপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি বেশি করে নজর দিবেন প্রবলেম সলভিং এবং হচ্ছে এম্পেরিক্যালের উপর, কারণ এটাতে কিন্তু হচ্ছে আপনার মার্ক কিন্তু 60। এই সাইডে কিন্তু খুব সুন্দর করে লিখলে হচ্ছে আপনি 40 এমনি পাবেন। আমার বিশ্বাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হচ্ছে 46-এর কোশ্চেনটা খুব কঠিন হয়েছিল, তবে আমার বিশ্বাস প্রবলেম সলভিং এবং এম্পেরিক্যাল আমি যেভাবে লিখেছি ইনশাল্লাহ হচ্ছে আমার এখানে 40+ আসার কথা। আর প্রবলেম সলভিং সব মিলিয়ে হয়তো আমার অ্যারাউন্ড 55 আসবে। যেহেতু হচ্ছে আপনার কনসেপচুয়াল পার্টটা কঠিন ছিল, তো কনসেপচুয়াল পার্টটা কঠিন থাকলেও হচ্ছে প্রবলেম সলভিং এম্পেরিক্যাল পার্টটা হচ্ছে আপনি এমনভাবে লিখবেন যাতে করে সেগুলো হচ্ছে অ্যাটলিস্ট আপনি 10 করে পান। আর আমি যেভাবে বলছি যে রেফারেন্স সহকারে লিখতে বা কোন বইগুলি আপনি পড়বেন, সো এভাবে পড়লে হচ্ছে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনার ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। আর ট্রেডিশনাল যদি কোশ্চেন হয় 35 টু হচ্ছে আপনার 44-এ যেরকম কোশ্চেন আছে সেই ট্রেডিশন ধরে যদি কোশ্চেন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি যেভাবে বলছি এভাবে যদি আপনি পড়ে যান ইনশাল্লাহ হচ্ছে অ্যারাউন্ড 70 মার্কস আপনি পাবেন। আমি উত্তরণে হচ্ছে লাস্ট পরীক্ষাতে হচ্ছে 72 পেয়েছিলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে ওই ট্রেডিশনাল কোশ্চেন হলে 72, অ্যারাউন্ড 70 আপনি পাবেন। আর যদি হচ্ছে যে যদি আপনার এই কনসেপচুয়াল পার্টটা কঠিন করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি হচ্ছে যে প্রবলেম সলভিং আর এম্পেরিক্যাল দিয়ে হচ্ছে আপনি 55 ক্যারি করতে পারবেন। কারণ হচ্ছে কি এম্পেরিক্যাল এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ব্রড। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার খুব জানাশোনা ব্যাপারগুলি থেকেই হচ্ছে কোশ্চেন আসবে,
যে ব্যাপারগুলি আপনি জানেন সেই ব্যাপারগুলো থেকেই আপনার কোশ্চেন আসবে, বাংলাদেশ রিলেটেড কোশ্চেন আসবে, বাংলাদেশ ইউএসএ বা বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশ চীনা সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, এই ধরনের বিষয় আশয়গুলি মধ্যপ্রাচ্য রিলেটেড নিয়ে কিন্তু কোশ্চেন আসবে। সো হচ্ছে প্রবলেম সলভিং এম্পেরিক্যালে হচ্ছে আপনি খুব সুন্দর করে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ব্যাপার, এটা থেকে খুব সুন্দর করে লিখতে পারবেন। কিন্তু কনসেপচুয়ালটা কিন্তু হচ্ছে হচ্ছে খুব অবজেক্টিভ। যেমন ট্রুম্যান ডক্ট্রিন, আসলে ট্রুম্যান ডক্ট্রিন যদি সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে, আপনি হাবিজাবিলিটি থেকে সেখানে জিরো পাবেন। কিন্তু প্রবলেম সলভিংয়ে কিন্তু হচ্ছে আপনার এমন একটা টপিক আসে যেখান থেকে হচ্ছে আপনি অনেক কিছু লিখতে পারেন। হ্যাঁ, আপনার যে হচ্ছে যে অভিজ্ঞতা হবে পড়াশোনার পরে, যে হচ্ছে আপনার যে প্রিপারেশনটা হবে, সেখান থেকে আপনি অনেক কিছু লিখতে পারবেন। তো হচ্ছে আমি সামারাইজ করে দিই। সেটা হচ্ছে যে আপনি এই তিনটা বই হচ্ছে কিনে ফেলবেন। হ্যাঁ, এই তিনটা বই কিনে ফেলবেন। প্রথমে ওয়ার্ল্ড পলিটিক্স বইটা কিনবেন, কসমিক কন্টেম্পোরারি, গ্লোবাল পলিটিক্স, এগুলো লেটেস্ট যে এডিশন যদি থাকে সেটা কিনে ফেলবেন। দেন হচ্ছে আপনি কনসেপচুয়ালের জন্য হচ্ছে অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের প্রথম 10টা চ্যাপ্টার পড়ে ফেলবেন। দেন হচ্ছে আপনি কসমিক প্লে অফ গ্লোবাল পলিটিক্স, এই বইটার হচ্ছে কনসেপচুয়াল পার্টটা বোঝানোর জন্য পঞ্চদশ অধ্যায় পড়ে ফেলবেন। কনসেপচুয়াল পার্টটা শেষ করার পরে বাংলাদেশ রিলেটেড যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলি শেষ করবেন। বাংলাদেশ রিলেটেড চ্যাপ্টারগুলি শেষ হলে এরপরে হচ্ছে যে বৈশ্বিক যে চ্যাপ্টারগুলি আছে সেগুলি হচ্ছে আপনি পড়ে ফেলবেন বা রিডিং পড়বেন, ঠিক আছে? প্রবলেম সলভিংয়ের জন্য হচ্ছে বেসিক ভিউ, তো প্রবলেম সলভিংয়ের জন্য বেসিক ভিউ হচ্ছে মাস্ট, প্লাস হচ্ছে তো আপনি পেপার পড়বেনই। পেপার যদি না পড়েন ভাই, আমি যদি আপনাকে বলি, পেপার যদি রেগুলার আপনি না পড়েন তাহলে আপনার পরীক্ষা খারাপ হবে, ঠিক আছে? পরীক্ষা ভালো দিলেও আপনার মনে হবে আপনি পরীক্ষা ভালো দিচ্ছেন পেপার না পড়ে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে পেপার না পড়ে আপনার পরীক্ষা কতটুকু ভালো হবে সেটা যথেষ্ট সন্দেহজনক। হ্যাঁ, তো আমি যেহেতু হচ্ছে এখনো পর্যন্ত আমার রেজাল্ট কিছু দেয় নাই, তো আমার কথা আপনার নাই শুনতে পারেন। বাট হচ্ছে ওই যে শাহরিয়ারুল ইসলাম শাওন ভাই আছে, তিনি 43rd হয়তো পুলিশ অ্যাডমিন ক্যাডার পেয়েছেন, এবং 44 বা 41-এ সে হচ্ছে পুলিশে ফার্স্ট হয়েছিল, ঠিক আছে? তিনি কিন্তু একটা বলেছিলেন যে যে যদি আপনারা পেপার না পড়েন তাহলে পরীক্ষা দিতে যান না, ঠিক আছে? তাহলে তার কথা তো অবশ্যই শুনবেন, সে তো ক্যাডার। আমার কথা না শুনলেন, ঠিক আছে? আমি বলবো যে আপনার পেপার পড়াটা মাস্ট, পেপার আপনাকে পড়তে হয়। বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যদি আপনি ভালো করতে চান, পেপার পড়া মাস্ট। আপনি, এই ছিল আজকে ভিডিও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, হোপফুলি এটা কিছুটা হলে উপকার আসবে। তো হচ্ছে আমি তো ভিডিওগুলি করছি, হ্যাঁ, তো আপনারা কাইন্ডলি হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন, আর কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে মানুষ তো হচ্ছে কি কারণে কোনো একটা জিনিস করে, তার হচ্ছে একটা এর এগেনস্টে কিছু পাওয়ার জন্য হতে পারে, তো একটা সাবস্ক্রিপশন করতে তো আপনার হচ্ছে কোনো কিছু খরচ হয় না, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে কোন বিষয় সম্পর্কে আইডিয়া পেতে চান বা আমি কোনো কিছু ভুল বলে থাকলে ভুল ধরে দিতে পারেন, প্লিজ লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।